আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাদের এবারে যে সেশনটি শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম নিয়ে। আমাদের যেসব পরীক্ষাগুলো হয়, চাকরি পরীক্ষাগুলোতে আমাদের পাওয়ার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রায়ই আমাদের কোশ্চেন গুলো হয়ে থাকে। এবং বুয়েটের একটি পছন্দনীয় অংশ বলা যেতে পারে হচ্ছে পাওয়ার সিস্টেম। এছাড়াও আপনারা যখন বেসরকারি বিভিন্ন পরীক্ষাগুলো দিতে যাবেন, ট্রান্সফরমার কিংবা হচ্ছে আমাদের যেসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কাজগুলো করে থাকে, সে জায়গাও হচ্ছে পাওয়ার সিস্টেম থেকে আমাদের কোশ্চেন গুলো হয়ে থাকে। সো আজকে সেশনটি মূলত পাওয়ার সিস্টেমের একদমই বেসিক কিছু অংশ নিয়ে আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন যে আমাদের ইলেকট্রনিক্সের যে পার্ট, যেগুলো আমাদের বিগত সালে চলে আসছে চাকরি পরীক্ষাতে, সেটার ফুল প্লে লিস্টই তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো আমরা সরাসরি আমাদের মূল সেশনে চলে যাই। তো আমাদের পাওয়ার সিস্টেমের একটা বড় অংশ বা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন, যেটা কিনা হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন। আমাদের যেসব প্রতিষ্ঠান আছে যেগুলোতে হচ্ছে আমরা পরীক্ষাগুলো দেই, এর মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনে কাজ করে আমাদের আরইবি, নেসকো, এইসব প্রতিষ্ঠানে। সেই সব জায়গাতে আমাদের কি কি প্রবলেম ফেস হয় আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে, সেগুলো নিয়ে আমরা ইউনিভার্সিটি লেভেলে কিংবা আমাদের ডিপ্লোমা কোর্সের সময় আমরা শিখে আসছি। আমাদের মূল যে বইটা আমরা ফলো করতাম সেটা ছিল হচ্ছে পাওয়ার সিস্টেম, রোহিত মেহতা এবং বিকে মেহতার যে বইটা। এবং বেশিরভাগ কোশ্চেন যেগুলা আমরা জব সেক্টরে ফেস করি পরীক্ষাগুলোতে, তার একটা বড় অংশ থাকে আসলে এই বিকে মেথা এবং রোহিত মেথার যে বই, সেখান থেকে রেফারেন্স বই যেটা। আর আমরা সেটাই হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো এখানে ফার্স্টে কিছু হচ্ছে ম্যাথ দেওয়া হচ্ছে। আর বইটা অবশ্যই আপনারা চিনতে পারতেছেন যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন, এটা হচ্ছে একটা রনিবার বেজের বই। সেখানে হচ্ছে আমরা প্রিভিয়াস কোশ্চেন যেগুলো চলে আসছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করি। আহ এরপরে আছে আমাদের থিওরিটিক্যাল অংশ। আমি যদি একটু ওভারভিউ করি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে মূল সেশনে যাব। আমাদের যদি এটা সুবিধাজনক বা আমরা যেটাকে বলে ট্রিক্সও বলতে পারি, যে পাওয়ার সিস্টেমে কি কি অংশ গুরুত্বপূর্ণ আছে, এটা নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা ভিডিও করব বা সেশন রাখবো। সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে যে কোন কোন টপিক গুলো আসলে গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা চ্যাপ্টার এখানে 4.3 শুরু করতেছি, আগে কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিনা খুবই বেসিক, সেটা আমরা পরবর্তীতে দেখব। আর এখানে আহ, সুবিধা হয় যখন আমরা প্রিপারেশন নিতে যাই, আমরা টাইপ গুলো যদি হচ্ছে আলাদা করে ফেলতে পারি। তো এই বইয়ের হচ্ছে মূল বৈশিষ্ট্য বা যেটা আমি বলবো হচ্ছে হচ্ছে একটা ভালো দিক, সেটা হচ্ছে যে বইয়ের আর তে হচ্ছে টাইপ গুলো আলাদা করা। সো আপনি যখন ম্যাথ করতে যাবেন তখন একই টাইপের ম্যাথ বা টাইপ গুলো একটু বুঝতে হবে। বুঝে যদি আপনি করতে পারেন বা গাইডলাইন থাকে, তাহলে সেটা আপনার জন্য ভালো হতো। প্রথমে যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সমিশন লস এফিসিয়েন্সি অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন। বেসিক্যালি এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের একটা অংশ, যেটা কিনা আমরা যখন শুরু করি আমাদের কোর্সটা পাওয়ার সিস্টেম 1 আমাদের ইউনিভার্সিটি লেভেলে, তখন হচ্ছে বেসিক একদম ভোল্টেজ রেগুলেশন, ক্যালকুলেশন কিংবা ট্রান্সমিশন লস এফিসিয়েন্সি, সেটা হচ্ছে আমাদের প্রথম দিকে থাকে। একদম সহজ অংশগুলো আর কি, খুব বেশি জটিল এই অংশগুলোতে থাকে না। এরপরে আমরা ভলিউম অফ ওয়্যার অ্যান্ড কপার সেভিং এর একটা অংশ দেখতে পারতেছি। এখানে যদিও বেশি একটা ম্যাথ আসেনি, তবুও যেহেতু এটা টাচ করা হয়েছে, তো আমরা ধরে নিতে পারি যে এরপরে এই টপিক থেকেও হচ্ছে কোশ্চেন আসার পসিবিলিটি আছে। এরপরে সবচেয়ে আমাদের হচ্ছে আরেকটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ টপিক বা টাইপ এই অংশের জন্য, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড ট্রান্সমিশন লাইন, জেনারেলাইজ সার্কিট। এখানে আমরা দেখার চেষ্টা করব কি কি আছে। এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আমাদের লং লাইন ট্রান্সমিশন, এটা আমাদের দেখুন যে
সাবস্টেন্স ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাতে সেটাতে চলে আসছে। এরপরে আরো বিশেষ অনেকগুলো ম্যাথ যেটা আমাদের ডায়াগ্রাম বা করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, সেগুলো চলে আসছে। এরপরে হচ্ছে পাওয়ার ফ্লো থ্রো একটা থ্রো লাইন, আর লাইনের মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার ফ্লো করতেছে সেটা হচ্ছে একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক অবভিয়াসলি। এরপরে ক্যাপাসিটর এবং চার্জ কেভিয়ার ক্যালকুলেশন, এই টপিকটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ একটা চলে আসছে, জাস্ট হচ্ছে সাবস্টেন ইঞ্জিনিয়ারিং এর যেটাতে চলে আসছে। ক্যাপাসিটর কেভিআর ক্যালকুলেশন এটা আমাদের আরেকটা অংশতেও আছে পাওয়ার সিস্টেমে, সেখানেও আমরা দেখবো। স্যাগ একটা গুরুত্বপূর্ণ অংশ, প্যারালাল সিরিজ কম্বিনেশন একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপরে এসিআর অতটা, এসডাব্লিউআর এটা এখনো অত গুরুত্বপূর্ণ বলা যায় না। তারপর সার্জ ইম্পিডেন্স লোডিং, এটা একটা অংশ। সো এরকম এরকম বিষয়গুলো ছিল। আর থিওরিটিক্যাল অংশ অবভিয়াসলি আমাদের জানা থাকতে হবে, যেটা কিনা হচ্ছে বিশেষ করে বিসিএস পরীক্ষাগুলোতে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন আমরা ফেস করে থাকি। আমাদের থিওরিটিক্যাল মোস্ট অফ দা অংশ যেটা থাকে সেটা বিসিএস এ আমরা বেশি ফেস করি, কিন্তু চাকরি পরীক্ষাতে আমাদের বিসিএস বাদে অন্যান্য যেসব পরীক্ষাগুলো হয় যেটা বেশিরভাগই নিয়ে থাকে বুয়েট কিংবা এমআইএসটি, কিংবা হচ্ছে রুয়েট, অঞ্চল ভিত্তিক যেহেতু রুয়েট, এসব জায়গাতে যে পরীক্ষাগুলো হয় সেসব জায়গাতে ফেস করা বেশিরভাগ আমরা ফেস করি হচ্ছে ম্যাথমেটিক্যাল অংশ। আর এই দেখুন, আপনারা যদি অ্যানালাইজ করেন, অ্যানালাইসিসের প্রয়োজন আছে। দেখুন এই থিওরিটিক্যাল অংশগুলো পিজিসিএল এ চলে আসছে 2011-তে, অনেক বছর আগে। 2017-তে একটা আসছে কাছাকাছি সময়, এগুলো আপনারা পড়ে থাকবেন। ডেস্কোতে 2013-তে আসছে, এটা অনেক আগে। বাট বিসিএস এর ক্ষেত্রে দেখুন এটা কিন্তু রিসেন্ট বিসিএস, সরি রিসেন্টও বলা যায় না, এটাও হচ্ছে 35 35 বিসিএস এ চলে আসছে। আমরা রিসেন্ট বিসিএস এর কোশ্চেন গুলো কালেক্ট করার চেষ্টা করতেছি। তো সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে হ্যাঁ আমাদের কি কি হচ্ছে থিওরিটিক্যাল অংশ থাকে অন্যান্য পরীক্ষার তুলনায়। তো এটা ছিল একটা বড় অংশ। কারণ এছাড়াও এই থিওরিটিক্যাল অংশের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অংশ জানা থাকতেই হবে অবভিয়াসলি, কারণ এগুলো আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে। আপনাকে ভাইভা ফেস করতে হলে, দেখুন এই যে করোনা, তারপরে করোনা এফেক্ট কি, এগুলো হচ্ছে আমাদের ভাইবার কোশ্চেন। সো আপনার প্যারালালি থিওরিটিক্যাল অংশ যে কম গুরুত্বপূর্ণ এটাও না, এটা আমাদের জানা থাকতে হবে। আহ, তো আমরা এখন চলে যাচ্ছি মূল সেশনে। আমাদের যেটা ছিল পাওয়ার সিস্টেম ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন কি হচ্ছে, এইসব বিষয় নিয়ে হচ্ছে আমাদের সেশনটা। তো ইকুইভ্যালেন্স সার্কিট আমরা যখন পড়ে আসছি, শর্ট ইকুইভ্যালেন্স সার্কিট এবং ট্রান্সমিশন লাইনের একটা ইকুইভ্যালেন্স সার্কিট হয়, মিডিয়ামের একটা হয়, এবং আমাদের লং ডিস্টেন্স ট্রান্সমিশন লাইনের একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট হয়। এই কোশ্চেনটা চলে আসছে, তো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন, বা আমি একটু জাস্ট এক্সপ্লেইন করে যাবো। এখানে পি মডেল এবং পাই মডেল যেটা। সো প্রথম দিকে যদি বলি, আমাদের শর্ট ডিস্টেন্সে যখন ট্রান্সমিশন লাইনে আমরা অপারেট করি, সেটাতে আমাদের ক্যাপাসিটেন্স এফেক্ট থাকে না। এফেক্টটা যেটা ক্যাপাসিটেন্সের একটা এফেক্ট থাকে, আপনারা জানবেন, সেটা হচ্ছে আমরা পাই না বা থাকে না। আর এর কারণও আমি ব্যাখ্যা করতেছি। আর এরপর আমরা মিডিয়াম লেভেলে যখন চলে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে আমাদের ট্রান্সমিশন লাইনে আমাদের ক্যাপাসিটর একটা ফ্যাক্টর হিসেবে চলে আসতেছে। এবং এই ক্যাপাসিটরকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আমরা আমাদের ট্রান্সমিশন লাইন ডিজাইন করি এবং বিভিন্ন ইকুইপমেন্টও অ্যাপ্লাই করি, সেগুলোরও ম্যাথ আছে। সেগুলোর ম্যাথ আমরা করে আসছি আমাদের ইউনিভার্সিটি লাইফে। এরপরে যেহেতু আমরা মিডিয়াম লেভেল থেকে ক্যাপাসিটর একটা এফেক্ট পাচ্ছি, সেটাকে কিভাবে কম্প্রোমাইজ করা যায় বা কিভাবে রিডিউস করা যায়, সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অংশ আছে। এরপরে আমাদের এসে তো একইভাবে লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স এফেক্ট আর একটু বেশি পাই আর কি, অ্যাকচুয়ালি আরো বেশি পাই। সো টি মডেলটা হচ্ছে জাস্ট এরকম, আপনার এখানে ইন্ডাকটেন্স থাকবে অবভিয়াসলি,
ইন্ডাকটেন্সের মাঝখানে টি মডেলটা হচ্ছে টি এর মতো দেখতে হবে। এর 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 মাঝখানে হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স থাকবে। আর পাই মডেলটা হচ্ছে দুই পাশে, যেমন আমাদের পাই থাকতো, আমরা পাই লিখতাম এইভাবে, বাট অ্যাকচুয়ালি যদি আপনারা দেখেন তাহলে পাই হচ্ছে এরকম আর কি। সো এইটা হচ্ছে ওই জিনিস, দুইটা মডেল যেটা সেটা বলতেছে, এবং প্যারালে হচ্ছে আমাদের লোড কানেক্টেড থাকে এন্ডিং সেশনে। সো এগুলা নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি। তো ক্যাপাসিটেন্স আমাদের যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে ক্যাপাসিটেন্স এফেক্টটা কি কারণে হয়, আর শর্টে কেন হয়, শর্টে কেন হয় না, এবং মিডিয়াম এবং আমাদের লং ডিস্টেন্সে কেন হয়। আমরা যখন শর্ট ট্রান্সমিশন লাইন করি সেখানে আমাদের ভোল্টেজ, আমাদের সেন্ডিং ভোল্টেজ, সেন্ডিং থেকে আর রিসিভিং এন্ডিং এর ভোল্টেজ অত বেশি হাই করা হয় না, আমরা লো লেভেল ভোল্টেজে হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনগুলো অপারেট করে। শর্ট ট্রান্সমিশন লাইনের মূল বিষয় হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন করা, যেটা কিনা আপনারা পল্লী বিদ্যুৎ কিংবা আরইবি সেকশন আছে, আমাদের বাসা বাড়িতে যে ট্রান্সমিশন গুলো হয় সেটা কিন্তু শর্ট সার্কিট, শর্ট ট্রান্সমিশন লাইন আর কি। সো এই জায়গাগুলোতে হচ্ছে ক্যাপাসিট্যান্সের এক তো এফেক্ট থাকে না, কারণ আমাদের ভোল্টেজের মান কম থাকে এখানে। আর আমরা যখন ডিস্ট্রিবিউশন করি বা আমাদের জেনারেশন থেকে যখন আমাদের সাবস্টেশনে যেসব পাওয়ার লাইন গুলো চলে আসে সেগুলোতে হাই ভোল্টেজ আমাদের আহ, থাকে। কারণ হচ্ছে আমরা কারেন্টের লস কমাতে চাই, যেটাকে আমরা বলি হচ্ছে আই স্কোয়ার আর লস, যেটাকে আমরা বলি। আমরা হাই ভোল্টেজ দিই, প্লাস হাই ভোল্টেজ দেওয়ার আরো কিছু রিজন আছে। যে হাই ভোল্টেজের মূল রিজন যেটা সেটা হচ্ছে আমরা লস কমাতে চাই আমাদের পাওয়ার লাইন গুলাতে, প্লাস ইফিসিয়েন্সিও বাড়াতে চাই। তো যখন ভোল্টেজ আমরা বেশি হাই দিয়ে দিই বা হাই ট্রান্সমিশনে দিয়ে হচ্ছে ট্রান্সমিশন লাইন দিয়ে যখন ওভার হাই ভোল্টেজ আমাদের ফ্লো করে, তখন আমাদের গ্রাউন্ড, দেখুন এখানে নিউট্রাল একটা কনসেপ্ট আছে। আমাদের ক্যাপাসিটেন্সের ক্রিয়েট হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা জানি ক্যাপাসিটর, যদি নর্মাল ক্যাপাসিটর গুলো চিন্তা করি তাহলে দুইটা প্লেট থাকে অ্যাকচুয়ালি, যেখানে পজিটিভ নেগেটিভ চার্জ যেটাই বলুন, আমরা পজিটিভ নেগেটিভ চার্জ যেটাই বলুন, এর মাঝে আমাদের একটা গ্যাপ থাকে, এবং এখানেই হচ্ছে ক্যাপাসিটেন্স তৈরি হয়। তো আমি আরো বেশি ডিটেলসে যাচ্ছি না। তো এইভাবে ক্যাপাসিটেন্স আসলে ক্রিয়েট হয়। তো এখানে যেটা হয়, আমাদের এই লাইনের মধ্যে এরকম চার্জ থাকে, এরকম চার্জ থাকে, এবং আমাদের নিউট্রাল একটা গ্রাউন্ড থাকে। সো এইখানে আমাদের এয়ার থাকে, যেটাকে আমরা বলি। আর আমাদের নর্মাল আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে, যেটা কিনা আমরা রিসেন্টলি শেষ করে আসছি, সেখানে আমরা ব্যাখ্যা করেছি যে এগুলাতে সিলিকন যদি থাকে, ডায়োডের ক্ষেত্রে ধরুন যে সিলিকন থাকে, তো সেইখানে আমাদের কিভাবে কারেন্ট গুলো ফ্লো করে, আমাদের ক্যাপাসিটেন্সের এফেক্ট গুলো কি হয় সেগুলো আমরা বলে আসছি। তো এখানে এরকম ক্যাপাসিটেন্স এফেক্ট তৈরি হয়। সো মিডিয়ামের জন্য ধরুন যে হচ্ছে আমাদের একটা মিড মিড লেভেল ভোল্টেজ যেটা থাকে সেটা ধরুন 66 কেভি আর হলো। আবার এখানে হচ্ছে 220, আমাদের 11 কেভি, সরি 11 কেভি হলো, 11 কেভি বলতেছি, 440। আমাদের এখন সবচেয়ে বেশি আছে মনে হয় 440। সো লং ডিস্টেন্স এবং হাই ডিস্টেন্স ট্রান্সমিশন লাইনে হচ্ছে এই ক্যাপাসিটেন্স এফেক্টটা হয়। সো এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কথাবার্তা। এই কারণে আমরা হচ্ছে এখানে ডিজাইন করি, আমাদের ক্যাপাসিটেন্স বিভিন্ন এফেক্ট থাকে ট্রান্সমিশন লাইনে, সেগুলো হচ্ছে আমরা দেখবো সামনে। এরপরে আমরা সরাসরি সূত্রতে চলে যাই যদি। আহ, এর আগে আমি হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। সো এটা কি, এটা হচ্ছে জানা থাকা প্রয়োজন। সো আমি এখানে না দেখে সরাসরি আহ, একটা ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করি, সেটা ভালো হবে অবশ্যই। সো আশা করি আপনারা দেখতে পারতেছেন আমি যে পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের একটা বড় অংশ বা আমাদের জানা থাকা প্রয়োজন, যেটা কিনা আমরা ম্যাথমেটিক্যালি খুব বেশি ইউজ করবো সামনের দিকে। সো পাওয়ার ট্রায়াঙ্গেল বিষয়টা কি, সেটাকে আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করি যে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার থাকে, যেটাকে
আমরা বলি হচ্ছে এস দ্বারা প্রকাশ করি, রিয়াক্টিভ পাওয়ার যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর আমাদের ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ারকেও আমরা বলি এটাকে, সেটাকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করি। এবং এগুলার মেজারমেন্ট বা ইউনিট গুলো আপনারা খেয়াল করবেন। অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিএ, আর রিয়াক্টিভ পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আমার ভিআর, যেটা কিনা আমাদের বের করতে হবে, আমরা ম্যাথ ক্ষেত্রেও বের করব। আর ট্রু পাওয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াট। আমরা জানি ট্রু পাওয়ার, আমাদের সার্কিটের ট্রু পাওয়ার দেয় হচ্ছে রেজিস্টরের থেকে, এবং রিয়েক্টিভ পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের থেকে পেয়ে থাকি। ইম্পেডেন্স ফেজ অ্যাঙ্গেল যেটা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। সেটা থেকে আমাদের ম্যাথ আছে, আমরা হচ্ছে এটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রাই অ্যাঙ্গেল। সো আবার একটু বলি, ট্রু পাওয়ার যেটা সেটা থাকে হচ্ছে আমাদের এই ত্রিভুজ যে নিচে। আর রিয়েক্টিভ পাওয়ার যেটা থাকে আহ, সেটা থাকে হচ্ছে আমাদের লম্ব বরাবর, ভিএআর যেটারই। আর অ্যাপারেন্ট পাওয়ার যেটা হচ্ছে এস। আমাদের এখানে পিথাগোরাসের যে সূত্র ছিল, আমরা যেটা অনেক আগে পড়ে আসছি, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো সেই হিসেবে এইটার কি হবে, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা একটা সূত্র, এটা আপনারা দেখে আসছেন ইউনিভার্সিটি লেভেলে। আর সো এগুলা বের করার জন্য হচ্ছে কি কি প্রয়োজন, আমাদের কিছু সূত্র আছে, সেটা আমরা দেখিয়ে দিই এখান থেকে। যে ট্রু পাওয়ার ক্ষেত্রে আমরা, দেখুন আমি যেটা বললাম যে ট্রু পাওয়ার যেটা, সেটা কি আমরা কিভাবে পাই, রেজিস্টার অ্যাক্রসে পাই। ট্রু পাওয়ার যেটা, যেটা কিনা আমরা অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের, বা আমরা তো ইফিসিয়েন্সি যেটা বের করি বা যেটাই বের করি, আমাদের ইনপুট পাওয়ার বা আমরা আমাদের সেন্ডিং যে ভোল্টেজ বা সেন্ডিং পাওয়ার আর আমাদের রিসিভিং পাওয়ার কিন্তু সেম হয় না। সো আমাদের আহ, এরকম যদি হতো তাহলে আমাদের এফিসিয়েন্সি পুরো 100% হতো। তো অ্যাকচুয়ালি কি পরিমাণ আহ, আমরা পাওয়ার ইউজ করি, বা আমাদের ইফেক্টিভ পাওয়ার যেটা, যেটা কিনা আমাদের ইকুইপমেন্ট গুলো ইউজ করে, সেটাকে হচ্ছে আমরা ট্রু পাওয়ার দ্বারা প্রকাশ করে থাকি। সেটাকে আমরা বের করতে পারি আই স্কোয়ার আর দ্বারা। এছাড়াও আরেকটা সূত্র আছে, পি ইজ ইকুয়াল টু ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর আর কি। রিয়েক্টিভ পাওয়ার যেটা, সেটা কিনা হচ্ছে আমাদের এক্সেল বা এক্সি, এক্সেল অথবা এক্সি। এক্সেল দ্বারা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স এবং এক্সি দ্বারা ক্যাপাসিটেন্স বোঝানো হচ্ছে। কি হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, যেটা কিনা আমাদের মোটর গুলো না, আমাদের মধ্যে ওরা হচ্ছে ইকুইপমেন্ট গুলা ইন্ডাকটিভ লোড হলে বা ক্যাপাসিটিভ লোড হলে যে কনজিউম করে, সেখানে আমাদের যে লস গুলো হয় বা হচ্ছে যেই আহ, আমাদের রিয়াক্টিভ পাওয়ার যেটা, যেটা কিনা আমাদের ভ্যালুগুলো আমরা পাই না, যেটা আমাদের সেন্ডিং করার পরে রিসিভিং এন্ডিং এ যে ভ্যালুগুলো লস হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে আমি ট্রান্সমিশন লাইনের কথা বলতেছি। এছাড়াও আমাদের অবভিয়াসলি অন্যান্য আমাদের যেসব ইকুইপমেন্ট আছে সেখানেও ট্রু পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, আমাদের যে ট্রান্সফরমার আছে, ইন্ডাকশন মোটর আছে, সেসব জায়গাতে আমরা এগুলা দেখে আসছি, সেগুলো আমরা এখানে বের করি। তো সেটা হচ্ছে আলাদা একটা পার্ট। আর অ্যাপারেন্ট পাওয়ার তো আমি আগেই বললাম, যেটা কিনা হচ্ছে ইম্পিডেন্সের সাথে জড়িত, যে সো সেটা কিভাবে বের করতে পারে, এস ইজ ইকুয়াল টু আই স্কয়ার জেড। সো এটার ইউনিট ছিল ভোল্টেজ অ্যাম্পিয়ার। সো আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, জাস্ট ওভারভিউ করার জন্য, আপনাদের বইয়ে অনেক পড়েছেন এগুলো। তো আমি আমি এই লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা চাইলে এখান থেকে জাস্ট ওভারভিউ করে নিতে পারেন। সো আমরা আবার আমাদের পূর্বের পূর্বের যে এটা ছিল সেখানে চলে যাই। তো আমরা শেয়ার কি ঠিক আছে? ওকে, ওয়েট টু। তো এগুলাই আমরা ব্যাখ্যা করতেছিলাম। সো এখানে আমরা জাস্ট আবার বলে দিই যে আমাদের পিআর দ্বারা আমরা প্রথমে আমরা ইন্ডিকেটর গুলো চিনে নিই। যে পিআর দ্বারা হচ্ছে রিয়েল পাওয়ার বোঝানো হচ্ছে লাইনে। কিউআর দ্বারা যেটা আমরা দেখে আসলাম, যে পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা, সেটা তো। সো কিউআর দ্বারা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার ফ্লো, ভিএস দ্বারা সেন্ডিং ভোল্টেজ, ভিআর দ্বারা হচ্ছে রিসিভিং ভোল্টেজ, আমাদের হচ্ছে এটাকে বলা হচ্ছে ডেল।
যেটা কিনা অ্যাঙ্গেল বিটুইন ভিএস এবং ভিআর, মানে রিসিভিং, সেন্ডিং এবং রিসিভিং এন্ডের যে ভোল্ট, তার মধ্যে যে অ্যাঙ্গেল যেটা, সেটা এক্স দ্বারা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্স অফ দা লাইন। এরপরে হচ্ছে আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা যখন আসবো তখন ব্যাখ্যা করব। cos থিটা তো আমরা জানি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর যেটা, সেটা তো আমরা ইউজ করি। সিম্পল যেই সূত্রগুলো যেটা আমাদের জানতে হবে, সেটার প্রথম সূত্র হচ্ছে আমাদের পিআর এর সূত্র ভি। রিসিভিং এন্ডের যে পাওয়ার, সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের সেন্ডিং ভোল্টেজ এবং রিসিভিং ভোল্টেজের মাল্টিপ্লিকেশন, সেটাকে হচ্ছে আমরা রিয়েক্টেন্স লাইনের যে রিয়েক্টেন্স সেটা যদি ভাগ করি, এবং আমাদের সাইন একটা থাকবে, এবং ডেল যেটা অ্যাঙ্গেল বিটুইন এটা এটা যদি থাকে, তাহলে আমরা পিআর এর মান বের করতে ফেলতে পারবো। একইভাবে আমাদের কিউআর কিউআর এর মান ওইভাবে বের করে ফেলতে পারি। আর জাস্ট এখানে হচ্ছে কস থিটা, যেটা হচ্ছে এখানে হচ্ছে সাইন থিটা এবং ট্রায়াঙ্গেল যেটার একটা সম্পর্ক আছে, সেটা আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, সেটা আপনার চাইলে বই থেকে দেখে নিতে পারেন কিভাবে আসছে এই সাইন অ্যাঙ্গেল বা কস থিটা অ্যাঙ্গেল, কারণ এটা হচ্ছে অনেক লম্বা সেশন হয়ে যাবে তাহলে। তো এইভাবে হচ্ছে আমরা কিউআর এর মানও পেয়ে গেলাম, যে এটা হচ্ছে একটা সূত্র। এরপরে আমাদের ভিএস এর আরেকটা মান আছে যেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ইউজ করব, যেটা হচ্ছে ভিআর। আমাদের তারপরে রিসিভিং, আমাদের এটা আর দ্বারা হচ্ছে আমাদের ট্রু পাওয়ার ভ্যালু যেটা, সেটা আমরা বের করতেছি। আর ট্রু পাওয়ার ভ্যালু যেটা আমরা বলতেছিলাম যে পাওয়ার ট্রায়াঙ্গেল, এইটা সেটার সাথে আমাদের কস থিটা সম্পর্ক। আর আমাদের সাইন থিটা সম্পর্ক কোথায়? সাইন থিটার সম্পর্কটা হচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার। সো এক্সেল দেখুন, এখানে এক্সেল যেটা, সেটা কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা, ইন্ডাকটেন্স পাওয়ার যেটা এক্সেল, সেটা। আর সেটার সাথে আমাদের সাইনের সম্পর্ক, আর ট্রু পাওয়ারের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের রেজিস্টার। সো গেল। এরপরে আমাদের কস থিটা, যে কস থিটা এস যেটা, সেটা বের করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে এরকম: পি আর কস পাই আর প্লাস আই আর ডিভাইডেড বাই ভিএস। এটা একটা সূত্র। ট্রান্সমিশনের জন্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সমিশন আমরা কিভাবে বের করতে পারি, আমাদের সহজ সূত্র যেটা ছিল, আমাদের রিসিভিং পাওয়ার এবং সেন্ডিং পাওয়ারের যে রেশিও, সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি ট্রান্সমিশনের আর কি। সো রিসিভিং এর জন্য আমরা কি করবে, সেন্ডিংটাকে আমরা লিখতে পারি। সেন্ডিং এ কি হয়, আমাদের যে ভোল্টেজটা সেন্ড করতেছি, সেটা হচ্ছে বিভিন্ন পাওয়ার লস হয়, দেখা যাচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, প্লাস বিভিন্ন সমস্যার কারণে বা ইকুইপমেন্টে যেসব রেজিস্ট্যান্স থাকে সেগুলোর কারণে লস হয়। সেই লসটা আর আমাদের রিসিভিং এন্ডিং এর যে পাওয়ার, সেটা যদি যোগ করে ফেলি, তাহলে আমরা সেন্ডিং পাওয়ারটা পেয়ে যাচ্ছি। সো এটাকেও যদি আমরা ভাঙিয়ে লিখতে যাই, আমরা কিভাবে পাবো? ভি আর আই আর কস থিটা ইন প্লাস আই স্কোয়ার আর যেটা, সেটা হচ্ছে আমাদের যে লাইনের ভিতরে যে কারেন্ট যাচ্ছে এবং এটার ভিতরে যে রেজিস্ট্যান্স আছে, সেটার হচ্ছে মাল্টিপ্লিকেশন। রেগুলেশনের জন্য আমরা কি ব্যবহার করব? রেগুলেশনটাই আমরা প্রথমে দেখব। রেগুলেশনের জন্য হচ্ছে ভি এস মাইনাস ভি আর ডিভাইডেড বাই ভি আর ইন্টু 100%। এরপরে আমরা বেশিরভাগ সময় এটাই ইউজ করব। সো আমি এটা আর ব্যাখ্যা করতেছি না, এটা আর বলতেছি না, আমরা বেশিরভাগ সময় এটা ইউজ করব। এবং এই সূত্রটা বের করার জন্য আমাদের এই যে ভি এস, তারপরে ভি আর তো দেওয়া থাকে বেশিরভাগ সময়, এই ভিএস টা বের করতে হয় বেশিরভাগ সময় আর কি। সো এটা হচ্ছে আমাদের সূত্র আর কি মোটামুটি। এখানে কিছু ব্যাখ্যা আছে, যেগুলো হয় না সম্ভবত আমি বলে ফেলেছি, যে আনফরচুনেটলি, সো এগুলো আমি আর ব্যাখ্যা করতেছি না। ও, এরপর আমাদের সার্জ ইম্পিডেন্স লোডিং একটা অংশ আছে, যেটাকে সার্জ সার্জ আমাদের বের করতে হয় ট্রান্সমিশন লাইনে, যেটা কিনা আমরা জেড সি দ্বারা প্রকাশ করতেছি। আমাদের ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্স যে এটাই ব্যাখ্যা করেছে এখানে সম্ভবত, এই যে জি এল, কন্ডাক্ট্যান্স দ্বারা হচ্ছে, আমাদের কন্ডাক্ট্যান্স কে আমরা জি দ্বারা প্রকাশ করি অবভিয়াসলি। আর যদি এখানে, এখানে না, এখানে হচ্ছে উপরের যে কন্ডিশন গুলা বলা হচ্ছে সেগুলা বলেছে। যাই হোক, সো
এটা সূত্রটা কি, আমাদের জেড, জেড কে আমরা ভাঙিয়ে লিখতে পারি আর প্লাস জেড ওমেগা এল, আর ওয়াই যেটা সেটাকে আমরা লিখতে পারি জে ওমেগা সি। সো বেসিক্যালি আমরা যেটা ইউজ করব সার্জের জন্য, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স রেশিও, সেটাকে আমরা বর্গমূল করব। তো এটার ম্যাথ গুলো আসলে অনেক পরে আছে, তো আমি এটা আবার যখন চলে আসবে, যেমন এইটা একটা ব্যাখ্যার প্রয়োজন আছে এবং এসআইএল একটা ব্যাখ্যা আছে, তো তখন আমি হচ্ছে এটা আবার রিভিউ করব। তো আপাতত আমাদের যে সূত্রগুলা লাগতেছে সেটা আমরা দেখে ফেলেছি। আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, এটা একটু লোড হচ্ছে। সো আমাদের এখানে ফার্স্টে যে টাইপটা সেটা ছিল ট্রান্সমিশন লস এফিসিয়েন্সি আর ভোল্টেজ রেগুলেশন। এটা দেখুন খুবই সহজ। আমাদের সিপিজিসিএল বিএল এ চলে আসছে 2021-এ। যেটা কোশ্চেন সেটা হচ্ছে সিঙ্গেল পেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন, যেটা কিনা 11 আমাদের 11 না, এটা হচ্ছে 1100 কিলো ওয়াট এট হচ্ছে 33 কেবি, এবং এটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে 0.8, এবং ল্যাগিং এ দেওয়া আছে দ্য টোটাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স অফ দ্য লাইন 10 ওহম অ্যান্ড 15 ওহম, এটাও দেওয়া আছে। আমাদের ট্রান্সমিশন ইফিসিয়েন্সি বের করতে হবে। ট্রান্সমিশন ইফিসিয়েন্সি বের করতে হলে আমাদের যে লসটা ছিল সেটা আমাদের প্রথমে রিসিভিং পাওয়ার যেটা, সেটা আমাদের বের করতে হবে। এরপরে রিসিভিং পাওয়ার, এখানে দেখুন রিসিভিং পাওয়ার আমাদের, আমি হচ্ছে সূত্র অনুযায়ী বলার চেষ্টা করতেছিলাম যে আমাদের কি কি লাগবে। রিসিভিং পাওয়ারটা লাগবে, হ্যাঁ, রিসিভিং পাওয়ারটা লাগবে, এবং রিসিভিং পাওয়ার থেকে আমাদের যে লসটা সেটা যদি আমরা যোগ করে দিই, আহ, আহ, সেটা যোগ না, আসলে বিয়োগ করে দিই, যোগ করে দিলে, সরি, যোগ করে দিলে হচ্ছে আমরা সেন্ডিং যে পাওয়ার, সেন্ডিং যে পাওয়ার সেটা আমরা পেয়ে যাবো। পিআর হচ্ছে আমাদের রিসিভিং পাওয়ার, সেটার সাথে আমরা যদি লস, যে আমাদের ট্রান্সমিশনে যে লস হয়েছে সেটা যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই সেন্ডিং পাওয়ার যেটা সেটা পেয়ে যাচ্ছি, এবং এরপরে এই দুইটা রেশিও যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের ট্রান্সমিশন ইফিসিয়েন্সিটা চলে আসতেছে। তো এই জন্য আমাদের প্রথমে আইআর পিআর এর ভ্যালু দেওয়া আছে, ওকে, এই যে এখানে দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। আমাদের আয়ের এর ভ্যালুটা লাগবে। আয়ের এর ভ্যালু কেন লাগবে, আমাদের লসটা কিসের সাথে সম্পর্কিত ছিল, আমরা যদি টু করে যাই, আয়ের এর সাথে সম্পর্ক ছিল যে আমাদের লস বের করার জন্য, এই যে এই অংশটা, এই যে এটার জন্য লাগবে, ওকে, লসটা আমাদের বের করতে হবে। আই স্কোয়ার আর এর যে লস সেটা আমাদের বের করতে হবে। তো এই যে এখানে দেখুন, এই যে আই স্কোয়ার আর এর যে লস সেটা, আই আর এর ভ্যালু বের করলাম এবং ইফিসিয়েন্সি যে সূত্র সেটা লিখে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের পিআর, পিআর প্লাস আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর যেটা আর এর ভ্যালু দেওয়া ছিল 10, এই যে এই 10, আর এই, এটা থেকে আমরা হচ্ছে এফিসিয়েন্সি বের করে ফেললাম, ওকে। মুছে দিই। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে যেটা কিনা হচ্ছে সেমটা বেরি বলা যেতে পারে। The single phase overhead transmission line 101 megawatt at 33 কেবি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, ল্যাগিং অবভিয়াসলি। আর হচ্ছে আহ, আমাদের আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন যে আমাদের পাওয়ার ট্রান্সমিশন লাইনে আমাদের ল্যাগিং সবসময় হয়ে থাকে আর কি, অ্যাকচুয়ালি ল্যাগিং হয় ইন্ডাকটিভ ইন্ডাকটিভ লোডের কারণে। আহ, আর লিডিং হবে কখন, লিডিং হবে হচ্ছে ক্যাপাসিটিভ লোডের কারণে। তো আমাদের ট্রান্সমিশন লাইনে যেটা ব্যবহার করা হয় বা বেশিরভাগ ইকুইপমেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড বা ইন্ডাকটেন্স বহন করে, সো সেই কারণে ল্যাগিংই থাকে সবসময় 0.8। এই পিএফ পারফেক্ট যেটা সেটা ল্যাগিং এ থাকে টোটাল। তো আমরা আবার কোশ্চেনে যাই যে দ্য টোটাল রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স অফ দ্য লাইন, এটা আবারও দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, ডিটারমাইন দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ, যেটা আগে দেওয়া ছিল, দ্য লাইন লস অফ দ্য ট্রান্সমিশন, ওকে। আমাদের জেড ইম্পিডেন্স দেওয়া আছে ভ্যালু। তো আই, আই এর ভ্যালু আমাদের প্রয়োজন হবে। আই এর ভ্যালু কেন প্রয়োজন হবে, এই যে আমরা এই যে লসটা আই এর ভ্যালু সেখানে আমরা এটাকে সংযুক্ত করবো, এই যে এটা,
এটা সেই ভ্যালু। আর সরি, আমাদের কমপ্লেক্স আমাদের কিন্তু হচ্ছে এই অংশটা ব্যবহার করতেছি না, আমরা হচ্ছে লসের জন্য আমরা জাস্ট রিয়েল ভ্যালু যেটা সেটা এখানে ব্যবহার করব। এটা একটা বিষয়। আবার এর সাথে হচ্ছে কত আর 10, 10 ওহম যেটা সেটা হচ্ছে গুণ করে দিলাম। সো এখানে কিন্তু জাস্ট ওহমস ল ব্যবহার করা হয়েছে। ওহমস ল না, হচ্ছে আমাদের যে পি ইজ ইকুয়াল টু ভি, ভিআই, ভিআই যে সূত্র, ভিআই কস থিটার যে সূত্র সেটা আমরা ব্যবহার করেছি। ওকে, সো সরি, ওকে, সেটা আমরা ব্যবহার করেছি। সেটা ব্যবহার করার পরে আমরা কারেন্টের যে ভ্যালু সেটা পেয়ে গেলাম। এরপরে ভিএস এর যে ভ্যালু আমাদের, সেটা হচ্ছে কি, মানে সেন্ডিং এর যে ভোল্টেজ সেটা আমাদের বের করতে হবে। আমাদের রিসিভিং যে ভোল্টেজ তার সাথে আমাদের আই এবং জেড এর যে মাল্টিপ্লিকেশন সেটা যদি যোগ করে দিই তাহলে আমরা হচ্ছে কি ভিএস এর যে ভ্যালু সেটা পেয়ে যাচ্ছে। সো ভিএস এর ভ্যালুটা হচ্ছে এরকম, এটাকে অ্যাপ্রক্সিমেটলি বা হচ্ছে সেন্ডিং এন্ড বলতেছি আমরা হচ্ছে এটা লিখতে পারি। এবারে লাইন লস তো আমরা বললামই, আগে বলে ফেলেছি। এখন আমরা হচ্ছে দুইটা রেশিও করব, একটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ড এন্ডিং এর যে ভোল্টেজ, দুইটা একটার সাথে। এটা তো আমাদের ছিলই, এটার সাথে আমরা জাস্ট লস যোগ করে দিব। যদি যোগ করে দিই তাহলে পাওয়ার ট্রান্সমিশন যে ইফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে যাচ্ছি। একই টাইপের ম্যাথ ছিল। আবার এখানেও সেম ওভারহেড লাইন আমাদের বলা হচ্ছে যে এটা মনে হয় সেম ম্যাথই। ওকে, ইয়েস ইয়েস, এটা সেম ম্যাথই, সেম ম্যাথই। ওকে, এটা একই ম্যাথ। ভ্যালু গুলো এক ছিল, সব এক। 10, ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে। ওকে, এখানে বলতেছে ভোল্টেজ রেগুলেশন। ওকে, আর ইফিসিয়েন্সি অফ দা, আমাদের আগেরটাতে সবকিছু ছিল কিন্তু ভোল্টেজ রেগুলেশন চায়নি। এই যে প্রথম যে ম্যাথটা, ভেগে ম্যাথারি ম্যাথ 10.1। সো এটা আবার দেখুন সাবস্টেন ইঞ্জিনিয়ারিং এ চলে আসছে। সো একই আসলে আমাদের যে কোশ্চেন গুলো হয়, একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন, আর কিছু না। আপনাদের কনসেপ্ট গুলা কিন্তু একই, বিএসসি এবং আপনাদের হচ্ছে ডিপ্লোমাদের যে কোশ্চেন গুলো হয় কাছাকাছি একই বলা যেতে পারে। এই কোশ্চেনটা চলে আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ। আবার আমাদের সেম কোশ্চেনই, যেখানে জাস্ট ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে, জাস্ট প্রশ্নটা আসছিল বাংলাতে, আর নেস্কোতে চলে আসছে কোশ্চেন। ওকে, আমরা এটা আম, বের করি। আমাদের অন্যান্য ভ্যালুগুলো আমরা আগেও বের করেছি, জেড এর ভ্যালুটা আমরা যোগ করে দিলাম। আমাদের রিসিভিং, আমাদের কারেন্ট যেটা সেটা আমরা বের করার জন্য ওই সেকেন্ড যে ম্যাথটা করেছি সেটার মতোই আমরা এখান থেকে কারেন্টটাও বের করে নিলাম। এই যে আমাদের রিয়েল ভ্যালু যেটা সেটা কিন্তু হচ্ছে এটা। এই ভ্যালুটা আমরা আবার এইখানে ইউজ করবো। ভি ভিআর তো ছিলই, এই যে ভিআর, এই টোটাল ভ্যালুটা এটা। ওকে, আর জেড ছিল কোটা, আমরা যে এখানে বের করলাম এটাকে, এটা। তো সেখান থেকে আমরা সেন্ডিং এন্ডে যে ভোল্টেজ সেটা আমরা পেয়ে গেলাম আগের মতোই। ভোল্টেজ রেগুলেশন আমাদের সূত্র ছিল কি, এটা ভিএস মাইনাস ভি আর ডিভাইডেড বাই ভি আর। সো 33 কেভি ছিল আমাদের রিসিভিং এন্ডিং এর ভোল্টেজ, এই যে এটা। সো সেন্ডিং এর যে ভোল্টেজ সেটা অবভিয়াসলি একটু বেশি হবে, আমরা পেয়েছিও বেশি, 33.07 কেভি বলতে পারি। সেখান থেকে আমাদের ভোল্টেজ রেগুলেশন আসলো কত, 2.15%। এটা আমাদের একটা কোশ্চেন ছিল, অ্যান্সার ছিল। আর লাইন লস জানতে চাচ্ছে, লাইন লস এর ক্ষেত্রে আমাদের এই যে রিয়েল ভ্যালু যেটা, এটা 41.6 ছয় সাত বলতে পারি, বা 6-7 যেটাই বলি, আই স্কোয়ার। আর যেটা লাইন লস কিন্তু হয় হচ্ছে আমাদের রেজিস্টরের অ্যাক্রসে, বা আমাদের ট্রান্সমিশন লাইনে যে রেজিস্টর আছে সেটার অ্যাক্রসে হচ্ছে আমাদের লাইন লসটা হয়। সেটা ভ্যালু দেওয়া ছিল 10। এই যে এই 10 রেজিস্ট্যান্স, এটা ভ্যালু হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। ভুলেও আবার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সে যে 15, এটা আবার এখানে ব্যবহার করবেন না। আই স্কোয়ার আর
আই স্কোয়ার আর, এটা কিন্তু আই স্কোয়ার এক্সেল বা এক্সি না। এক্সেল বা এক্সি হলে সেটা আলাদা আলাদা বিষয়। সেই সূত্রটা খেয়াল করবেন। তো সেখান থেকে আমরা লাইন লস বের করে ফেললাম, একইভাবে আমরা ইফিসিয়েন্সিও আগে যে দুটো ম্যাথে বের করেছি সেভাবে ম্যাথ বের করে ফেললাম, আর কিছু না। ওকে, আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে এস্টিমেট দ্য ডিস্টেন্স ওভার দ্য লোড, 15, কত, 15,000 কিলোওয়াট। ওকে, at perfect 0.8 lagging can be delivered by থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন। এইটাকে আবার দেখুন, থ্রি ফেজ বলা হচ্ছে, আগেরগুলো সিঙ্গেল ফেজ ছিল। ওকে, রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে, এবং আহ, আরেকটা বিষয় বলা হচ্ছে যে পার কিলোমিটার রেজিস্টারের ভ্যালু আছে। সো ওকে, দ্য ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড, এটা বলা দেওয়া হচ্ছে 32 কেভি। ওকে, অ্যান্ড দ্য লস অফ দ্য ট্রান্সমিশন টু বি জিরো, আমাদের 5%। 5%কে আমরা পরিবর্তন করে লিখতে পারি, এই যে এখানে এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এক একে যাই। আমাদের লাইন কারেন্টটা কিভাবে বের করতে পারি? আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল হচ্ছে পাওয়ার ডেলিভার্ড। আমরা যে যে পরিমাণ পাওয়ার ডেলিভার্ড হয়েছে, যেটা কিনা হচ্ছে এইটা, সেটার সাথে 3 ইন্টু লাইন ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। √3 ব্যবহারের কারণ হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে থ্রি ফেজ ট্রান্সমিশন। ওকে, এইভাবে আমরা লাইন কারেন্ট যেটা সেটা বের করে ফেলতেছি। তো এখানে দেখুন, প্রত্যেকটা ম্যাথ করার জন্য আপনাদের সূত্রটা হচ্ছে একদম মাথায় রাখতে হবে, না হলে হচ্ছে আমরা ম্যাথ গুলো করতে পারবেন না। এরপর হচ্ছে লাইন কারেন্ট বের করে ফেললাম। লাইন লস যেটা সেটা হচ্ছে জিরো, আমাদের 5% বলা আছে। কোথায়? এই যে এখানে। যদি আমাদের 32 কেবি হয়, আহ, আমাদের রিসিভিং এন্ডিং এর ভোল্টেজ, তাহলে লাইন লস ইন দি ট্রান্সমিশন ইজ উড বি 5%। তো 5% আমরা হিসেব করে বের করলাম যে আমাদের আহ, যে পরিমাণ পাওয়ার ডেলিভার হচ্ছে সেটার 5% কত আসতেছে? 750 কিলোওয়াট। ওকে, দ্য লেট রেজিস্টর উইথ দ্য রেজিস্টর ওয়ান অফ দ্য কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের জন্য ব্যবহার করতেছি। সো লাইন লস ইজ ইকুয়াল টু হচ্ছে 3 I স্কোয়ার আর। থ্রিটা হচ্ছে আমাদের থ্রি ফেজ লাইনের জন্য তিনটা কন্ডাক্টর আমরা ইউজ করি এভাবে। হ্যাঁ, এটা কি কি বলে আমাদের, এই যে এরকম ছিল যে RYB যেটাকে আমরা বলি, আর রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সো এই থ্রি ফেজের জন্য আমরা তিনটা কন্ডাক্টর ব্যবহার করতেছি। সো লাইন লসও হচ্ছে আমাদের থ্রি দ্বারা মাল্টিপ্লাই হবে। আগের ম্যাথ গুলোতে হচ্ছে আমরা I স্কোয়ার আর শুধু ব্যবহার করতাম একটা কন্ডাক্টরের জন্য। তো লাইন লস হচ্ছে আমাদের এখানে এই যে 30, আমরা যেটা পেলাম 750 কিলোওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রেজিস্টরের ভ্যালুটা অ্যাকচুয়ালি জানা দরকার। রেজিস্টরের ভ্যালু জানলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইনের লেন্থটা কত। কারণ কি, লাইনের লেন্থ আমরা কিভাবে বের করতে পারবো? কারণ আমাদের বলে দিচ্ছে যে পার কিলোমিটার রেজিস্ট্যান্স, পার কিলোমিটারে 1 কিলো ওহম রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ব্যয় হচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা আমরা জানি না, ভোল্টেজের ভ্যালু আমরা বের করে ফেলছি। সরি, আমাদের 5% ইয়ের জন্য যে লসটা সেটা বের করে ফেলছি, সেটা ইজ ইকুয়াল টু কি I স্কোয়ার 3 ইন্টু I স্কোয়ার আর। সেটা থেকে আর এর ভ্যালুটা চলে আসতেছে হচ্ছে 37.18। ওকে, তো যেহেতু বলা আছে কোশ্চেনে যে রেজিস্ট্যান্স অফ দ্য ইচ কন্ডাক্টর পার কিলোমিটার ইজ 1 ওহম, সো আমরা বলতে পারি যে আমাদের টোটাল যে লাইন, যেটার লাইনের যে লেন্থ সেটা হচ্ছে 33.18 কিলোমিটার এখান থেকে। এবং কোশ্চেনের শর্তটা ছিল এই যে এখানে, এই যে এই যে পার কিলোমিটার, এই যে এই অংশটার কথা বলতেছি। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের আমাদের আপনাদের যে যে কোনো মন্তব্য আপনারা জানাতে পারেন আমাদেরকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে এইভাবে।
আমাদের লিঙ্কডইন আইডি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে থাকে। এছাড়াও আপনি আমাকে চাইলে মেইল করতে পারেন। আপনাদের যদি কন্টেন্ট গুলো উপকার আসে, সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো চাইলে আপনারা সাপোর্ট করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। সো আগামী সেশন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজ করুন এবং দেশের জন্য কাজ করুন। আহ আল্লাহ হাফেজ।